দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। আগামী 7 নভেম্বর থেকে শুরু হচ্ছে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান। এই বছর 3 লাখ টন ধান ও 5 লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। আমন ধান কেনা হবে প্রতি কেজি 27 টাকা দরে, আর চাল কেনা হবে 40 টাকা কেজিতে। খাদ্য মন্ত্রণালয় বলছে এবছর আমন ধান ও চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন সম্ভব। যদিও মিল মালিকরা বলছেন মধ্যস্বত্বভোগী ও কালোবাজারি মজুতদারদের নজরদারি নিশ্চিত না করা গেলে লক্ষ্য বাস্তবায়ন নিয়ে শঙ্কা থেকেই যাবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত বছরের চেয়ে কেজি প্রতি 1 টাকা বাড়িয়ে এবছর কৃষকের কাছে 27 টাকা দরে আমন ধান কিনতে চায় সরকার। এছাড়া চালের দাম কেজি প্রতি 4 টাকা বাড়িয়ে ধরা হয়েছে 40 টাকা। যদিও গেল বছর ধান ও চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তা বাস্তবায়ন করতে পারেনি খাদ্য মন্ত্রণালয়। বাজার দরের চেয়ে সরকারি ক্রয়মূল্য কম হওয়া, মিল মালিকদের অসহযোগিতা, এছাড়াও সরকারি গুদামে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহন খরচ, এমন নানা বাধার কারণে সরকারি গুদামে ধান চাল বিক্রি করতে নিরুৎসাহিত হন মাঠ পর্যায়ের কৃষকরা। কৃষক যদি দেখা যায় যে আমাদের যে মূল্য বাজারেই সেই মূল্য পাচ্ছে বা 1-200 টাকা কম পেলেও তারা ওই সরকারি লোকদের কাছে যে এটা বিক্রি করার একটা ধকল, বিশেষভাবে ক্যারিং কস্ট, এটা ভাবে যে আমার বাড়ির কাছে বিক্রি করাই ভালো। তবে খাদ্য মন্ত্রণালয় বলছে 7 নভেম্বর থেকে 3 লাখ টন আমন ধান ও 5 লাখ টন সিদ্ধ চাল কেনার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার শতভাগ বাস্তবায়ন সম্ভব। যেহেতু তারা আমন শুকনো ধানই ক্ষেতের থেকে আনে, ফলে আমি আশাবাদী যে আমরা 3 লক্ষ মেট্রিক টন ধান অর্জন করতে পারবো। উৎপাদন খরচ অনুসারে তাদের মূল্যটা সঠিক আছে এবং সরকার কিন্তু একবারে নগদ টাকা দিয়ে কেনে, এটা কিন্তু মহাজন বাকি পকায় কেনে আমরা তা করি না। ফলে আমি মনে করি চালেরও আমরা লক্ষ্যমাত্রা অর্জন। লক্ষ্যমাত্রা অনুযায়ী গত বছর ধান চাল সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় চালকল মালিক বা মিলারদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় খাদ্য মন্ত্রণালয়। এবছরও লক্ষ্য বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা বলছেন মিল মালিকরা। যারা বড় বড় টাকা নিয়ে নামবে ধান তারা মজুত করে রাখার জন্য, সেটা যদি মজুত করতে না পারে, মজুত করতে গেলে কিন্তু বাজারে ধান পাওয়া যাবে না। বাজারে ধান পাওয়া না গেলে তখন ধানের দাম বেড়ে যাবে, বেড়ে গেলে তখন মিল মালিকেরা লস দিয়া তারা চাল দিবে না। এই যে দেখেন গত মৌসুমে, আমন মৌসুমে কিন্তু এই একই কারণে চাল সংগ্রহ করতে কষ্ট হয়েছে। যারা কালোবাজারি তারা যদি মজুত করে ফেলে তাহলে কিন্তু এবার চাল সংগ্রহে সমস্যার সৃষ্টি হতে পারে। আশা করি সেই কাজটার জন্য মনিটরিং থাকবে গোয়েন্দা সংস্থা। ধান চাল ছাড়াও আগামী বছর 1 এপ্রিল থেকে কেজি প্রতি 28 টাকা দরে 1.5 লাখ মেট্রিক টন গম কিনবে সরকার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এদিকে ভোক্তা পর্যায়ে বাড়ল ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 65 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে। বুধবার বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় লোকসান কমাতে দেশের বাজারেও এই জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গার মকিম ও ঝড়ু নামে 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। বিচারিক আদালতের মৃত্যুদণ্ড হলেও কার্যকরে অনুমতি প্রয়োজন হয় হাইকোর্টের। কোনো পক্ষ আপিল দায়ের করলে সেক্ষেত্রে নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হয় কারা কর্তৃপক্ষকে, কিন্তু অপেক্ষা না করেই হয়েছে ফাঁসি কার্যকর। এই নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পরিবার দাবি করেছে বিচার বিভাগীয় তদন্তের। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। 1994 সালের 28 জুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ মনোয়ার হোসেন খুন হন। ওই ঘটনায় তার চাচাতো ভাই আমিন উদ্দিন বাদী হয়ে 26 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে মকিম ও ঝড়ুর নাম আসে। পরে 2008 সালের 17 এপ্রিল এই মামলার বিচারে 3 জনের মৃত্যুদণ্ডাদেশ, 2 জনকে যাবজ্জীবন ও অপর আসামিদের খালাস দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালত 2। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন একই ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মকিম ও ঝড়ু। বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলা হাইকোর্টে আসে। শুনানি নিয়ে হাইকোর্ট মকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে 2013 সালের 7 জুলাই ও 8 জুলাই মামলার রায় ঘোষণা করেন। বাকি আসামিদের খালাস দেন।
পরে মকিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন। এরপর কেটে যায় 8 বছর। দীর্ঘ সময় পর সম্প্রতি মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। তবে আপিল নিষ্পত্তির আগেই 2017 সালে মকিমের ফাঁসি কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ। এমনকি অপর আসামি ঝড়ুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়েই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আমরা ডিউ টাইমে আপিল করছি। আমাদের যে অ্যাপিলের ডিভিশন রুল 2 মাসের ভিতরে আপিল করতে মানে সেটা আমাদের ডিউ টাইমে, আমাদের কোনো ডিলে নেই আপিল ফাইল করার ক্ষেত্রে। যখন হলো মৃত্যুদণ্ড কার্যকর হয় তারা ফ্যামিলি মেম্বার তখন হলো ওনার সাথে দেখা করতে গেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে তাদের লাশ নিয়ে এসে দাফন করছে। নিয়ম অনুসারে হাইকোর্ট কোনো আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের পর আপিল দায়ের করা হলে আপিল বিভাগ থেকে কারা কর্তৃপক্ষের কাছে এবং সংশ্লিষ্ট ডিসির কাছে এ বিষয়ে নির্দেশনা যায়। ফলে দণ্ড কার্যকর ওই সময়ের জন্য বন্ধ রাখা হয়। আইনজীবীরা বলছেন আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের সুযোগ নেই। আমরা যখন হলো অ্যাপিলের ডিভিশনে মামলা আপিল ফাইল করব তখন এখান থেকে আপিলের পরবর্তীতে রেজিস্ট্রারকে জানাবে। রেজিস্ট্রার আমি যতটুকু জানি রেজিস্ট্রার কারা কর্তৃপক্ষ বা ডিসিকে, কনসার্ন ডিসিকে চিঠি দিয়ে জানায় যে এই মামলা আপিল ফাইল করা হয়েছে। তো এখানে কি লুপহোলস আছে যে ভবিষ্যতে এমন ঘটনা যেন বাংলাদেশে না ঘটে, এই জন্যই আমরা চাই আর কি। এই ঘটনায় এখন বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মকিম ও ঝড়ুর পরিবারের সদস্যরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আর এই বছরে শতাধিক দুর্নীতি মামলার আসামির 400 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আলোচিত মামলার আসামিদের এসব সম্পদ এখন রাষ্ট্রের কোষাগারে। এছাড়াও ক্রোক করা হয়েছে 2100 কোটি টাকার সম্পদ। বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব আলী তালুকদারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত কেরানি আফজাল হোসেনের দেশ বিদেশের হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ পায় দুদক। প্রাথমিক অনুসন্ধানে সম্পদের বৈধ উৎস না পাওয়ায় তার প্রায় অর্ধশত কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। দুদকের পরিসংখ্যান বলছে বাড়ি, জমি, ফ্ল্যাট সহ 2019 সালে ক্রোক হয়েছে 115 কোটি টাকা, 2020 সালে 180 কোটি টাকা এবং চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 324 কোটি টাকা ক্রোক করেছে দুদক। আর ব্যাংক অ্যাকাউন্ট সহ অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে 2019 সালে 118 কোটি টাকা, 2020 সালে 152 কোটি টাকা এবং চলতি বছরের 9 মাসে 1167 কোটি টাকা। মোট ক্রোক ও জব্দ করা সম্পদের পরিমাণ 2000 কোটি টাকার বেশি। আদালত 2019, 20 এবং 21 সালে পর্যন্ত প্রায় 620 কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে, ক্রোকের আদেশ দিয়েছেন এবং এই সম্পদ আমাদের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের রেকর্ডভুক্ত আছে। যাদের সম্পদ ক্রোক ও জব্দ করা হয়েছে তাদের মধ্যে জনপ্রতিনিধি, ব্যাংক মালিক, ব্যবসায়ী, সরকারের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার আসামি রয়েছেন। 2019 থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে 450 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে দুদক। অবরুদ্ধ করা আছে 1437 কোটি টাকা। এই সম্পদগুলো আমাদের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট নামে যে নতুন ইউনিট আছে এই ইউনিটের রেকর্ডে আছে এবং তারা এটি সংরক্ষণ করে। দেশের বাইরেও 5,64,000 কানাডিয়ান ডলার এবং 61 লাখ অস্ট্রেলিয়ান ডলার আদালতে অনুমতি নিয়ে জব্দ করেছে এই সংস্থা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেওয়ায় দরিদ্র দেশগুলো আরো অসহায় অবস্থায় পড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কার্বন নিঃসরণ হ্রাস করেই তার সরকার বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। মঙ্গলবার রাতে গ্লাসগো স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক বিশেষ এক সেশনে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, মহামারীর বাস্তবতায় বিশ্ব নেতারা আজ এক কাতারে। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন কপের 26তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবে স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের করণীয় তুলে ধরতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় বাংলাদেশ। Countries must fulfill their commitment of providing $100 billion annually for addressing climate change to the developing countries, with special focus on climate vulnerable countries. These amounts should be in addition to the existing ODA, and there needs to be synergy among the different climate funds. The distribution of the climate fund should have 50-50 ratio between adaptation and mitigation. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেওয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। The world has to share the responsibilities of climate migrants. The people displaced because of climate change induced natural events like sea level rise, river erosion, increasing salinity, floods, droughts. The issue of loss and damage must be addressed properly. প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়লে বাস্তুচ্যুত হবে এদেশের উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক COP26 শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বুধবার বেলা 1:52 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। জলবায়ুর বিরূপ প্রভাব ও পরিবেশ বিপর্যয়ের ফলে উপকূলীয় অঞ্চলে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। প্রতি বছর ঝড় ও জলোচ্ছ্বাসে নদীর বেড়িবাঁধ ভাঙছে। জোয়ার ভাটা, জমির লবণাক্ততা বেড়ে যাওয়া, সুপেয় পানির সংকট সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দুর্ভোগের মধ্যে বসবাস করছে উপকূলের মানুষ। তাই গ্লাসগো সম্মেলনকে ঘিরে বিশেষ নজরদারির প্রত্যাশা উপকূলবাসীর। মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝড়ের মতো বড় বড় ঝড় ও জলোচ্ছ্বাসে দেশের দক্ষিণ পশ্চিমের জনপদ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। সর্বশেষ আমফান ও ইয়াসের সৃষ্ট জলোচ্ছ্বাসে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় আশাশুনির, প্রতাপনগর সহ পুরো উপকূলীয় এলাকা। এখনও ভেঙে যাওয়া বন্যতলা বাঁধ সংস্কার না হওয়ায় দীর্ঘদিন জোয়ার ভাটার মধ্যে অবর্ণনীয় দুর্ভোগে প্রকৃতির সাথে লড়াই করে বসবাস করছে প্রতাপনগর সহ ওই এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। চারদিকে পানি আর পানি থাকায় দীর্ঘ 1.5 বছরেও ওই এলাকায় রাস্তাঘাট পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। এখনো বাঁশের সাঁকো, কাঠের ভেলা আর নৌকায় যাতায়াত করতে হয় উপকূলবাসীকে। জমিতে ফসল ফলে না, লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গাছগাছালিও মারা যাচ্ছে। কর্মহীন অনেকে বসত বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসবাস করছে। রয়েছে তীব্র খাবার পানির সংকট। খাবার পানি, গোসলের পানি সব দিক থেকে আমাদের খুব দুরবস্থা আছে আমরা, এবং কোনো জায়গায় যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে। গ্লাসগো সম্মেলনকে সামনে রেখে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ু অভিঘাতে সৃষ্ট দুর্যোগ থেকে মুক্তি দিতে সরকারের প্রতি সমন্বিত পরিকল্পনার প্রত্যাশা উপকূলবাসীর। সরকারের কাছে আমাদের প্রত্যাশা, সরকার যেন উপকূল নিয়ে নতুন করে এসে চিন্তা ভাবনা করে। একমাত্র আমাদের টেকসই বেড়িবাঁধ না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। প্যারিস সম্মেলনের চুক্তি মানেনি উন্নত দেশগুলো। সাতক্ষীরা সহ উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জলবায়ু ফোরামের এই নেতার। মানুষের জীবন জীবিকা নিশ্চিত করার জন্য আমাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক, ন্যায্য দাবি। এই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশে আমাদের যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের এককাট্টা হয়ে বৈশ্বিক জনমত সৃষ্টি করতে হবে। COP26 জলবায়ু সম্মেলনে উপকূলীয় অঞ্চলের পরিবেশ সহায়ক টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রত্যাশা উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার রায় কার্যকরের সর্বোচ্চ চেষ্টা চলছে। জেল হত্যা দিবস উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় জাতীয় চার নেতার জীবনী পাঠ্যসূচিতে তুলে ধরার দাবি জানান জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজউদ্দিনের ছেলে ও সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ। শাহালিজার রিপোর্ট। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং HM কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। যেখানে চার নেতাকে হত্যা করা হয়েছিল ঢাকার সেই পুরাতন কেন্দ্রীয় কারাগারে গড়ে তোলা হয়েছে জাদুঘর। জেল হত্যা দিবস উপলক্ষে সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, উচ্চ আদালতের রিটের নিষ্পত্তি হলেই জাতীয় চার নেতা হত্যার রায় কার্যকর করা হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আমরা আংশিক বিচার রায় কার্যকর হয়েছে এবং বাকি আসামিদেরও আমরা খুঁজে বেড়াচ্ছি। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। জাতীয় চার নেতার মধ্যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ, মেয়ে সিমিন হোসেন রিমি এবং ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো এবং ভবিষ্যৎ একটি সুন্দর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারবো। শ্রদ্ধা জানানোর পর জেল হত্যার ঘটনার নেপথ্য কুশীলব কারা ছিল তা খুঁজে বের করতে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় গাজীপুরের শ্রীপুরের আজিজ কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধ্যায় 7টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আগুন লাগার পর কারখানায় লোকজন ও স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ও জয়দেবপুর সহ আশেপাশের ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে এসে 4.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, কারখানার বয়লার রুম থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনায় কেউ এখনো হতাহত হয়নি। একসাথে কক্সবাজারের 32 রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। এমন স্বীকারোক্তি দিয়েছেন রোহিঙ্গাদের হাতে ধরা পড়া এক আরসা সদস্য। এই তথ্য পাওয়ায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আগুন লাগালে এই বিপুল জনগোষ্ঠীকে নিরাপদ দূরত্বে নেওয়ার সুযোগ খুব কম। এমনটা ঘটলে ক্যাম্প থেকে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে রোহিঙ্গারা। কক্সবাজার থেকে নাইম আলজিকর বিশেষ প্রতিবেদন আর ক্যামেরা ছিলেন রতন দাস। রোহিঙ্গা ক্যাম্প ব্রেকিং নিউজ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার এই ভিডিও আপলোড করা হয়, যাতে এক যুবক বলেন, মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা তাকে একদিনে 32 ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ কাজ না করলে হত্যা করার হুমকিও দেওয়া হয় তাকে। এরই মধ্যে একাধিকবার বড় আগুনের ঘটনা ঘটেছে, প্রাণহানিও হয়েছে। এজন্য অল্প জায়গায় থাকা বিপুল জনবসতির মধ্যে বড় কোনো আগুনের ঘটনা ঘটলে মৃত্যুহার যেমন বাড়বে, তেমনি আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমনকি ক্যাম্পের গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এই যে সংবাদটি বেরিয়েছে, এটাকে ছোট করে না দেখে এটাকে আমলও নিয়ে এই ধরনের ঘটনা যদি ঘটিয়ে বসে তারা, তাহলে সেটা কিভাবে মোকাবেলা করা হবে? এই সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তাই বা কিভাবে নিশ্চিত করা হবে? বাংলাদেশের যে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হবে, সেটি কিভাবে রোধ করা হবে? মানবাধিকার সংগঠনগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে, আগুন লাগলেও রোহিঙ্গাদের সারা দেশে ছড়িয়ে পড়ার সুযোগ নেই। তাদের পরামর্শ, ক্যাম্প ও ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের বাহিনীর সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে নিরাপত্তার কাজে ব্যবহার করতে হবে। প্রতিরোধ করতে না পারলে এটা ভয়াবহ এক ধরনের ম্যাসাকার হবে। আমি বলছি যে তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অক্সিলারি কোনো কার্যক্রম বা ফোর্স হিসাবে বা অক্সিলারি ভলেন্টারি হিসাবে যদি কোনো কাজে যুক্ত তাদেরকে করা যায়, তাহলে কিন্তু আপনি ইন্টেলিজেন্স সাপোর্টটা পাবেন
ওদের কাছ থেকে দ্রুত রাস্তাঘাট চিনিয়ে দিতে পারবে তারা। এছাড়া রোহিঙ্গাদের মাঝে আস্থা বাড়ানোর সাথে অপরাধ দমনে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। কুমিল্লার ধর্মীয় অবমাননার মামলায় ইকবালকে জেলে হাজতে পাঠিয়েছে আদালত। এর আগে ইকবাল সহ 4 আসামিকে আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তৃতীয় দফায় আসামিদের 5 দিন করে রিমান্ড চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তিনাথ 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান 3 দিনে তাদের জিজ্ঞাসাবাদ শেষ করা সম্ভব নয়, এই জন্য 3 দিনের রিমান্ড তারা গ্রহণ করবেন না। এক্ষেত্রে পুনরায় আবেদনের সিদ্ধান্ত নেন তারা। পরে আদালত ইকবালকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে কুমিল্লার ঠাকুরপাড়া কালী মন্দির ভাঙচুরের ঘটনার 5 মামলায় 17 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালের সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি। সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। ঠাকুরগাঁওয়ের মুস্তাফিজুর রহমানের শিমুলের তৈরি ব্লক পার্কিং টাইলসের কারখানাটি এগিয়ে যাচ্ছে বিরাট সম্ভাবনার দিকে। বর্তমানে নিজ জেলার গণ্ডি পেরিয়ে শিমুলের তৈরি এই পার্কিং টাইলস ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আব্দুল লতিফ ফিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2011 সালে বিসিএস ইঞ্জিনিয়ারিং শেষ করে 3 বছর চাকুরির পেছনে ছুটেও লাভ হয়নি। এক পর্যায়ে শিক্ষিত বেকার থাকাটাই নিজের কাছে নিজেকে বোঝা মনে হচ্ছিল শিমুলের। শেষ পর্যন্ত 2016 সালে প্রবাসে পাড়ি জমান তিনি। কাজ করতেন একটি পার্কিং টাইলসের কোম্পানিতে। সেখানে 3 বছরের কর্মজীবনে রপ্ত করেন পার্কিং টাইলস প্রস্তুত প্রণালী। স্বল্প পুঁজি আর কাঁচামালের সহজলভ্যতা হওয়ায় সিদ্ধান্ত নেন দেশে ফিরে এমন একটি কারখানা গড়ে তোলার। বিদেশে যায়, সেখানে আমি এক কোম্পানিতে থাকি, জব করি। সেখানে এই ধরনের প্রোডাক্টই আমার উৎপাদন হতো। সেখান থেকে আমি এই জিনিসটাকে আসলে টেকনিক্যালি এবং থিওরিক্যালি যে জিনিসটা থাকে সেখান থেকে নিয়ে এসে পরবর্তীতে আমি আমার নিজ শহর জেলা শহরে ঠাকুরগাঁতে এসে এই উদ্যোগটা গ্রহণ করি। জানান মাত্র 2 লক্ষ টাকা পুঁজি করে 2021 সালের 1 জানুয়ারিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেন এই পার্কিং টাইলসের। একজন শ্রমিক নিয়ে গড়ে ওঠা কারখানাটিতে এখন কাজ করছেন 17 জন শ্রমিক। পার্কিং টাইলস কোম্পানি আমরা দীর্ঘদিন ধরে কাজ কাম করতেছি। এখন ঠাকুরগাঁও থেকেই পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে বাসা বাড়িতে পার্কিং টাইলস লাগানো হচ্ছে। আমরা এখানে কর্মসংস্থান করে তো অনেক ডেভেলপমেন্ট হয়েছি। ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্সের পরিচালক মামুনুর রশিদ জানান শিমুলের মাধ্যমে বৃহৎ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। একই সাথে তার সফলতা অন্যান্য তরুণকে উদ্যোক্তা হতে উৎসাহিত করবে। ব্যাংক থেকেও যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস পায় তাহলে এটা আরো বড় করতে পারবে এবং এখানে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি আরো অনেক উদ্যোক্তাকে উৎসাহিত করবে। বাসার সৌন্দর্যের জন্য, পার্কিং সৌন্দর্যের জন্য ছাদে কিংবা গ্যারেজের মধ্যে আপনারা এই টাইলসগুলো ব্যবহার করেন। ঠাকুরগাঁও বেসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক জানিয়েছেন ভালো উদ্যোক্তা সৃষ্টি ও সম্ভাবনার কথা। এই সেক্টরে কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে এবং অনেক বেকার যুবক এবং বেকারত্ব দূরী হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে শীতকালীন শাকসবজির সরবরাহ কিছুটা বাড়লেও কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন গত মাসের শেষ ভাগে এই অঞ্চলে টানা কদিনের বৃষ্টির কারণে বেশ ক্ষতি হয়েছে সবজি খেতে, যার কারণে বাজারে সবজির দাম চড়া। তবে আর কিছুদিন পর কৃষকদের নতুন সবজি উঠতে শুরু করলে বাজার সরবরাহ বাড়বে, আর এতে দাম কমবে মনে করছেন সংশ্লিষ্টরা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজারে শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে। তবে গতবারের তুলনায় বাজারে সবজির সরবরাহ কম থাকায় চড়া মূল্যেই কিনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে প্রকারভেদে প্রতি কেজি সবজি 50 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও শিম ও টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। পাশাপাশি গত বছর এই সময় বিভিন্ন শাকের আটি বিক্রি হয়েছে 5 থেকে 10 টাকা, কিন্তু এবার আটি প্রতি 15 থেকে 20 টাকা গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন নভেম্বরের শেষ ভাগে এ অঞ্চলে টানা কয়েকদিন বৃষ্টিপাতে শাকসবজি নষ্ট হয়েছে, যে কারণেই বাজারের এমন চিত্র। বৃষ্টিপাতে ফলগুলো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে যে আগের যে দাম বেশি ছিল তার থেকেও এখন বেশি দাম। এত দাম বেশি আমরাও কিনতে পারি না, আর কাস্টমারও কিনে খেতে চায় না। তবে কিছু কৃষকের উঁচু জমির সবজি ভালো থাকায় তা বেশি দামে বিক্রি করতে পেরে খুশি এখানকার চাষিরা। কলমি শাক নিয়ে আসছি আমি, বর্তমানে বাজার ভালো। এবার শাকের দাম আমরা মোটামুটি ভালোবাসি, 20 টাকা 22 টাকা করে পাচ্ছি। এদিকে এই ব্যবসায়ী নেতা বলছেন বৃষ্টির কারণে চাষিদের আবাদকৃত সবজি নষ্ট হলেও নতুন সবজি সরবরাহ শুরু হলে দাম অনেকটা কমে আসবে। এখন নতুন করে যে সবজিটা আবাদ করতেছে, এই আবাদ হইতে
1 হইতে 1.5 মাস সময় লাগবে, তখন আবার হয়তো স্বাভাবিক প্রতিষ্ঠানে আমরা খাদ্য খেতে পারবো। দিনাজপুর জেলার সদর, বীরগঞ্জ, চিররবন্দর ও খানসামা উপজেলায় প্রচুর পরিমাণে সবজির চাষ হয় এবং জেলার চাহিদা মিটিয়ে যা দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিশির ভেজা ঘাস ও কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে। আগমনী বার্তা পেয়ে খেজুর গাছ প্রস্তুতে কাজ শুরু করে দিয়েছেন দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার গাছিরা। কারণ খেজুরের রস ও পিঠা না হলে যে শীত জমে না, তাই শীতের মৌসুম শুরু না হতেই খেজুরের রস আহরণে গাছ প্রস্তুত করছেন গাছিরা। জামান আখতারের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। শীতের আবহে সবকিছুই যেন বদলাতে শুরু করেছে। এখন থেকেই ব্যস্ততা বেড়েছে চুয়াডাঙ্গার খেজুর গাছিদের। গাছ কাটা ও রস সংগ্রহের তোড়জোড় শুরু করেছেন তারা। গাছিরা জানান কয়েকদিন পরেই গাছে বাঁধানো হবে ভার, এরপর রস সংগ্রহ। সেই রস থেকেই তৈরি করা হবে খেজুরের গুড়। একটি গাছ থেকে 1 ভার রসে 1 কেজি গুড় তৈরি হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে খেজুর গুড়ের মৌসুম। আমার 150 গাছ আছে, আমি নিজে ছড়ি, ঠিক আছে, আমার আর পয়সা করেই লাগে না, আমি নিজেই কাজ জানি, নিজেই করি। নলি মারার পরেতেই আমরা রস সংগ্রহ করে 15 দিন পরেতেই রস শুরু হয়। যদি 200 খেজুর গাছ থাকে তাই প্রতিদিন আপনার 4000 টাকা সে ইনকাম করতে পারবে। তাই 3 মাসে নিম্ন 1.5 থেকে 2 লাখ টাকা তার আয় হবে। সংশ্লিষ্টরা জানান এ জেলায় রয়েছে প্রায় 2.5 লাখ খেজুর গাছ। প্রতি বছর এ জেলায় গাছিরা 2.5 থেকে 3000 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন করে থাকে। এই চুয়াডাঙ্গার যে খেজুরের রস, এই রস যাতে মানে পিওর গুড় তৈরি করে এবং এই চুয়াডাঙ্গা থেকে সারা দেশে সরবরাহ করতে পারে, সেই জন্য আমি সকল চাষি গাছীদেরকে পরামর্শ দেব। চুয়াডাঙ্গার খেজুর গুড়ের উৎকৃষ্টতা ও স্বাদ ভিন্ন হয়, এর কদর দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে গুলিতে মারা গেছেন 2 বাংলাদেশি। পুলিশ ধারণা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা সে দেশের খাসি আদিবাসীদের গুলিতেই এই 2 জন মারা গেছেন। বুধবার দুপুরে ডোনা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে 2টি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। নিহত 2 জন ডোনা সীমান্তের পাশের এলাকার বাসিন্দা। গুলিতে আরও 2 জন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। যুক্তরাষ্ট্রে 2017 সাল থেকে বিক্রি হওয়া প্রায় 12,000 গাড়ি বাজার থেকে তুলে নিচ্ছে টেসলা। বুধবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায় জরুরি ব্রেকগুলো অপ্রত্যাশিতভাবে সক্রিয় হয়ে যাওয়ায় গাড়িগুলো তুলে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে টেসলার পক্ষ থেকে বলা হয়, গেল 23 অক্টোবর সফটওয়্যার আপডেট নেওয়ার পর SX3 ও Y মডেলের 11,704টি বাহন প্রত্যাহার করেছেন তারা। পাকিস্তানের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। বুধবার এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তথ্য দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন। সংবাদ মাধ্যমটি জানায়, সুধনতি জেলা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল বাসটি। বেলুচের তহসিল প্রধান কার্যালয় থেকে 40 আসনের বাসটি যাত্রা শুরু হয়েছিল, কিন্তু 7 কিলোমিটার যাওয়ার পরেই কারিগরি ত্রুটি দেখা দেয় যানটিতে। বাসটি প্রথমে রাস্তার বাম দিকে পাহাড়ে আঘাত করে ডান দিকে ঘুরে যায়। কিছুক্ষণের মধ্যেই রাস্তা থেকে 500 মিটারেরও বেশি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন। আহতদের কয়েকজনকে কোটলি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জরাজীর্ণ সড়ক ব্যবস্থার কারণে দেশটির গ্রামীণ অঞ্চলে প্রায়ই এই রকম দুর্ঘটনা ঘটে। 24 ঘন্টায় বিশ্বে পূর্ববর্তী দিনের চেয়ে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। একদিনের মৃত্যু হয়েছে 7,346 জনের, আর আক্রান্ত হয়েছে 4,59,556 জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 24,87,00,000 ছাড়ালো, আর 50,36,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 1,345 জনের প্রাণহানি ও 71,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। রাশিয়ায় 40,000-এর বেশি আক্রান্ত ও 1,189 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 41,000 আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। এখনো পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 22,53,00,000-এর বেশি মানুষ। এদিকে ব্যাপক টানাপোড়েনের পর অবশেষে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের উৎপাদিত করোনা টিকা কোভ্যাক্সিন।
সংবাদের রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি। সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 18 দিনে নিখোঁজ থাকার পর অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি দুর্গম এলাকা থেকে 4 বছরের এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তালাবদ্ধ একটি ঘরে পাওয়া যায় তাকে। চন্দ্রানী চন্দ্রা ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বয়স মাত্র 4 বছর, নাম ক্লেও স্মিথ। গত 16 অক্টোবর কার্নারভন শহরের কাছের একটি ক্যাম্প সাইটে পারিবারিক তাঁবু থেকে হারিয়ে যায় শিশু ক্লেও। এরপরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। বুধবার স্থানীয় সময় বেলা 1টার দিকে পুলিশ একটি তালাবদ্ধ ঘরে দরজা ভেঙে ঢুকে শিশুটিকে দেখতে পায়। অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার এটিকে দুর্দান্ত অভিযান বলে আখ্যা দেন। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার জন্য সত্যিই একটি বিশেষ দিন। আমরা এই অপারেশনটি পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং আমরা কখনোই আশা ছাড়িনি। ক্লেওকে ফিরে পাওয়ায় স্বস্তি পেয়েছেন মা এলি স্মিথ। জানান তাদের পরিবার আবারও পূর্ণ হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন নিখোঁজ মেয়েটিকে খুঁজে পাওয়ায় একটি দুঃস্বপ্নের অবসান হয়েছে। নিখোঁজ হয়ে যাওয়ার পর শিশুটির সন্ধান পেতে 10 লাখ অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার ঘোষণা করা হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির জীবনের আলোকে এবার নির্মিত হচ্ছে সিনেমা। আমিনুর ইসলাম লিটনের পরিচালনায় তারামন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তানহা তাসনিয়াকে। বুধবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় ঘোষণা দেওয়া হয় তারামনের সিনেমার। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। তারামন বিবি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা। মাত্র 13 কিংবা 14 বছর বয়সে যিনি সহকর্মীদের কাছ থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ সরকারও তার সাহসিকতার জন্য 1973 সালে তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। এই নারী বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এবার সিনেমা নির্মিত হচ্ছে, নাম তারামন। এ বিষয়ে বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। এদিন জানানো হয় মুক্তিযুদ্ধে নাম জানা ও অজানা বীর নারীদের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র তারামন। মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির জীবনের আলোকে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় উপদেষ্টা পরিচালক থাকছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আর সিনেমাটি নির্মাণ করবেন আমিনুর ইসলাম লিটন। ৭১-এর সেই সময়ের সমাজ, তার পরবর্তী পর্যায়ে যে সমাজের বিশৃঙ্খল অবস্থা, তার মধ্যে যে নারীদের সংগ্রাম, এটি একটা জটিল কাজ, কিন্তু এটা করতে যে গবেষণা তারা চালাচ্ছে তাতে করে তাদের সফল হওয়ার সম্ভাবনা আছে। চলচ্চিত্র আসলে শুধু তো বায়োগ্রাফিক্যাল যে উনি লাইফে যা করেছেন সেটাই আমরা এই ফিকশনে দেখাবো না, এই চলচ্চিত্রে দেখাবো না। পরবর্তী প্রজন্ম যেন, আমাদের জেনারেশন, আমার পরও জেনারেশন যেন বুঝতে পারে আমাদের মুক্তিযুদ্ধটা এই ছিল। সরৈসূর্য মোহাম্মদের মূল ভাবনা ও চিত্রনাট্যে নির্মিত হতে যাওয়া এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানহা তাসনিয়াকে। যুদ্ধ করতে হবে, কচুরিপানার মধ্যে ডুবে থাকতে হবে, অনেক রকমের এরকম আমাকে বলা হয়েছে কিছুটা। তো যেহেতু রিসেন্টলি যুক্ত হয়েছি, প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু হবে। আমি তার বিষয়ে আরও পড়াশোনা করব, স্টাডি করব, চেষ্টা করব তারামনকে নিজের ভিতরে ধারণ করে চলচ্চিত্রটাতে পারফর্ম করতে। ডিসেম্বরে শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। আর 2022 সালের বিজয় দিবসে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। কথা ছাড়াও মনোভাব, বোধ, আত্মকথন প্রকাশ করা যায়, যার অন্যতম মাধ্যম রং তুলির ক্যানভাস। স্নিগ্ধ শুভ্র ফ্রেমে নানান রঙের ছিটে ফোঁটায় তুলে ধরা যায় যাপিত জীবনের বহুমাত্রিক সময়, যেখানে লুকায়িত সহজিয়া চৈতন্য। তেমনই এক ক্যানভাসের প্রদর্শনীর কথা জানাচ্ছেন সুকন্যা আমির। কারুতি দাস, বিপ্লব বিপ্রদাস ও সোহেল প্রাণন রংতুলির ক্যানভাসে চিত্রশিল্পী হিসাবে নিজেদেরকে নিয়ে গেছেন দীর্ঘ অবস্থানে। সৃজনশীলতায় তাদের দক্ষতা গ্যালারি কিউ এর মাধ্যমে আরও একবার দেখার সুযোগ হচ্ছে দর্শকদের। গতিময়তা ও আবছা ফিগারের সমন্বয়কে ক্যানভাসে তুলে ধরেছেন শিল্পী কারুতি দাস, যেখানে গতিময়তা ও আবছা ফিগারের সমন্বয়কে ক্যানভাসে তুলে ধরেছেন শিল্পী কারুতি দাস, যেখানে স্পেস বিভাজনের প্রক্রিয়া হিসাবে তিনি ব্যবহার করেছেন নাগরিক বোধের অভিজ্ঞতাকে। অন্যদিকে এন্টি সিরিয়াস ও এন্টি রোমান্টিকতার সাথে মেট্রোপলিস অভিব্যক্তি পাওয়া যাবে শিল্পী বিপ্লব বিপ্রদাসের ক্যানভাসে। জীবনবোধের বন্ধুর পরিক্রমায় তিনি দেখেছেন নির্মাণ বিনির্মাণের খেলা, আর তাই হয়তো বিমূর্ত অভিব্যক্তিতে রং তুলির আঁচড়ে তার ফ্রেমে উঠে আসে সময়।
সাধারণ মানুষের যাপনের মধ্যে সহজিয়া চৈতন্যকে ক্যানভাসে আঁকতে পছন্দ করেন শিল্পী সোহেল প্রাণব, যেখানে বিরাজমান মানুষের অনুভূতি, দুঃখ আর আকাঙ্ক্ষার গল্প। এই 3 গুণী চিত্রশিল্পীর শিল্পকর্মের প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে অন্তর্বৃত্ত। 6 নভেম্বর সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।